গল্প বিষণ্ণ বিকেল। লেখায় মাহবুবা বিথি। মা, নানাকে বলে দিবে তোমার সাথে যা করেছে তা যেন আমার সাথে করতে না আসে। আমি এখন কিছুতেই বিয়ে করব না। সে যদি কোনো দেশের রাজপুত্র হয় তাও না। সাবেরা অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছে। আহা, আজ থেকে 25 বছর আগেও যদি এভাবে প্রতিবাদ করতে পারতো তাহলে হয়তো এমন অবহেলিত জীবন ওকে যাপন করতে হতো না। মেয়ের বয়স 21 বছর। এবছর ঢাকা ভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে চান্স পেয়েছে। মেয়েটাকে নিয়ে ওর অনেক আশা। আজ ওর একটা বিয়ের সম্বন্ধ এসেছে। সাবেরার বাবা এনেছে। ছেলে আমেরিকান সিটিজেন। ওখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে একটা প্রমিনেন্ট কোম্পানিতে জব করছে। ওদের পুরো পরিবার ওখানেই সেটেলড। কোনো দেওয়া থোয়ার বিষয় নেই। বিয়ে করে ছেলে চলে যাবে। তারপর কাগজ পাঠিয়ে দিয়ে মেয়েকে নিয়ে যাবে। প্রথমে গ্রিন কার্ড, পরে সিটিজেন। স্পাউসের কাগজ হতে খুব বেশি সময় লাগে না, 6 মাস থেকে 1 বছর। সাবেরা জানিয়ে এই সম্বন্ধ না করে দিলে ওর মেয়ের জন্য কেউ আর পাত্র দেখবে না। তবে জীবনের এত বন্ধুর পথ ও পাড়ি দিয়েছে, সেক্ষেত্রে কিছু সাহস ও আজ সে অর্জন করেছে। তাই মেয়ে যেহেতু চায় না, তাই ওর মতো নেই। আগে মেয়েকে দিন এবং দুনিয়ার শিক্ষায় ও পরিপূর্ণভাবে মানুষ করে তুলবে, তারপর বিয়ের কথা ভাববে। সাবেরার বাবার কথা হচ্ছে, মেয়ে ছেলেদের এত লেখাপড়া শিখিয়ে লাভ নেই। সেই তো গিয়ে বাচ্চা পয়দা করবে আর হাড়ি ঠেলবে। ছেলেটা তো মানুষ হয়নি। আর মেয়েটা ভার্সিটি কখন কোন ছেলের সাথে পালিয়ে চলে যায়, তখন মুখে চুনবেলি পড়বে। সাবেরা ভাবে, ওর বাবা অবলীলায় কিভাবে এই কথাগুলো বলে গেল। সাবেরা অবশ্য কখনো প্রতিবাদ করতে পারেনি, কিংবা ওকে এমনভাবে বড় করা হয়েছে এই গুণটি ওকে আয়ত্ত করতে দেওয়া হয়নি। ওর বাবা মায়ের বড় সন্তান। ওকে ওর বাবা এসএসসি পাশের পর নিজের বোনের ছেলের সাথে বিয়ে দিল। কারণ হিসাবে যুক্তি খাড়া করলো ওর গায়ের রং। বরঞ্চ বোনের ছেলে সাবেরার মতো কালো মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে বলে ওর বাবার কৃতজ্ঞতার শেষ নেই। সাবেরার তখন অল্প বয়স। রায়হান ওদের বাসায় থেকে লেখাপড়া করেছে। আর সাবেরার মন নিয়ে ছিনিমিনি খেলেছে। এত অল্প বয়সে বিয়ে দিতে ওর মায়ের আপত্তি ছিল। কিন্তু ওর বাবার ওই এক কথা, মেয়ে সন্তান বাচ্চা পয়দা করবে আর হাড়ি ঠেলবে। সুতরাং এত লেখাপড়া শিখিয়ে কাজ নেই। এই কথাটা শুনলে সাবেরার খুব বিরক্ত লাগে। লেখাপড়ার সাথে কেন মেয়েদের বেলায় এই প্রসঙ্গটা আনা হবে? কারণ সাবেরার কাছে বাচ্চা জন্ম দেওয়া একটা সম্মানের বিষয়। আল্লাহ পাক নারী জাতিকে সম্মানিত করেছেন। অথচ অনেক পুরুষ মানুষ তো বটেই, অনেক মহিলারাও এই বিষয়টা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন। অথচ বাচ্চা জন্ম দেওয়া, তাকে সঠিকভাবে লালন পালন করে বড় করে তোলা সবটাই ইবাদত। কারণ জন্ম দিয়ে নারীরা মা হয়, কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে ওই বাচ্চা কিছুদিনের জন্য বাবা মায়ের কাছে আমানত থাকে। এই সময় বাবা মায়ের উচিত তাকে সঠিকভাবে দিন এবং দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করা। ওর বাবা ওর সাথে পেরেছে, কিন্তু ওর বাকি বোনদের সাথে পেরে ওঠেনি। ওরা ঠিকই ইডেন কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করে বিয়ে করেছে, স্কুলে চাকরি করছে। তবে ওর ভাইটা পাবলিকে চান্স পায়নি, ওকে নর্থ সাউথে পড়িয়েছে। এতে অবশ্য ওর বাবার কোনো সমস্যা নেই। ছেলে সন্তান বলে কথা। সাব্বির এখন একটা প্রতিষ্ঠিত কোম্পানিতে চাকরি করছে। রূপার কথায় সাবেরা ভাবনার অতল থেকে ফিরে এলো। কি অত ভাবছো মা? তোমাকে কি বললাম? শুনেছ তো? হুম, শুনলাম। নানা ভাইকে বলে দিবে আমার বিয়ে নিয়ে তাকে অত ভাবতে হবে না। আমি আগে নিজেকে মানুষের মতো করে গড়ে তুলি, তারপর পায়ের তলার মাটিটা শক্ত করে নেই, এরপর বিয়ের কথা ভাববো। আমার তো সমস্যা নেই, দেখি তোর বাবা কি বলে। আমি জানি বাবা আমার কথাটাই গ্রহণ করবে। সমস্যা করবে তোমার বাবা। দরকার পড়লে বুড়োটাকে আবার একটা বিয়ে দিয়ে দাও। এই কথা বলে দুম করে সামনে থেকে রূপা চলে গেল। মেয়েটাকে নিয়ে অবশ্য সাবেরাও অনেক স্বপ্ন দেখে। রূপা
রূপা ছোট, সাবেরার ছেলেটা বড়, কিন্তু ছেলেটাকে সঠিকভাবে গাইড করতে পারেনি। ও মাদকাসক্ত হয়ে পড়েছিল। যদিও এর দায়টা রায়হানের উপরে বর্তায়, কিন্তু ওই যে জন্ম দিয়েছে সাবেরা, তাই ওরই সব দায়। প্রতিদিন রায়হানের কাছে শুনতে হয়, বাসায় থেকে করোটা কি? ছেলেকে তো মানুষ করতে পারলে না, কি করে এই মুখটা তুমি মানুষকে দেখাও? তোমার জায়গায় আমি হলে কবেই আত্মাহুতি দিতাম। সাবেরা রায়হানের কথাগুলো শুনে সত্যি খুব অবাক হয়। লোকে কি ভাবলো তা নিয়ে ভাবছে, অথচ বাচ্চাটার জীবন যে নষ্ট হতে চলেছে সেদিকে তার কোনো খেয়াল নেই। অথচ ছেলেটার এই অধঃপতনের পিছনে ওই দায়ী। সারাক্ষণ সাবেরার পিছনে লেগে থাকে। সেই সকালে অফিসের উদ্দেশ্যে বের হতো আর বাসায় ফিরত রাত 10টায়। তারপর সাবেরার সাথে খিটিমিটি করত। সাবেরা দেখতে সুশ্রী না, এটা নিয়ে নিত্য খোঁটা দেওয়া চাই। সাবেরার ভালো রাখতে পারে না, ওর ফিগার সুন্দর না, ওর কোনো ক্যারিয়ার নেই, শুধু গান্ডে পিণ্ডে গিলতে পারে, এসব কত কি। এমনকি সাবেরাকে রায়হান কখনো হাত খরচও দেয়নি। মানুষের কত প্রয়োজন থাকতে পারে। সাবেরার মাঝে মাঝে মনে হতো রায়হান হয়তো ভুলেই যায় ও যে একটা মানুষ। নিত্য কথার খোঁজা তো আছে, তার কলিগরা শ্বশুর বাড়ি থেকে কত কিছু গিফট পায়, আর ওরই পোড়া কপাল, জুটেছে হাড়হাবাতে শ্বশুর বাড়ি। সাবেরা সে সময় ডিপ্রেশনে চলে যায়, ছেলেটার দিকে খেয়াল রাখতে পারেনি। রায়ান তখন কেবল এসএসসি পাশ করে বাংলা কলেজে ভর্তি হয়েছে। এসএসসির রেজাল্ট খুব একটা ভালো হয়নি। ভালো হবে কি করে? টিচারের কাছে শুধু অঙ্ক আর ইংলিশরা পড়িয়েছে, আর কোনো টিচার দেয়নি। 3.75 সিজিপি পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করেছে। রেজাল্ট আশানুরূপ না হওয়াতে ইন্টারে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারেনি, কমার্সে ভর্তি হয়েছে। রায়ানের রেজাল্ট ভালো না হওয়াতে রায়হান সাবেরাকে আরো বেশি কথা শোনানোর সুযোগ পায়। এদিকে রায়ান ওর বাবাকে এড়িয়ে চলতে শুরু করে। নিত্য বাবা মায়ের এসব অশান্তি দেখে কবে থেকে যে রায়ান মাদক নিতে শুরু করেছে সাবেরা বুঝতে পারেনি। যখন বুঝতে পারল তখন অনেক সময় গড়িয়ে গিয়েছে। রায়ান যেদিন পুলিশের হাতে ধরা পড়ল সেদিন সাবেরা আর রায়হান জানতে পারল ছেলে তাদের মাদকাসক্ত। রায়ান মাদক বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। অনেক টাকা পুলিশকে ঘুষ দিয়ে ছেলেকে ওরা ছাড়িয়ে এনেছে। তবে সেদিন থেকে সাবেরা নিজেকে রায়হানের কাছ থেকে পৃথক করে ফেলেছে। তারা এখন শুধু কাগজে কলমে স্বামী স্ত্রী। সাবেরা প্রতিদিন রান্না করে, সংসারের সব কাজ কর্ম করে, রায়হানকে সময় মতো খাবার এগিয়ে দেয়। এছাড়া তাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই, কারণ সাবেরা তখন ছেলেকে নিয়ে এক নতুন যুদ্ধ শুরু করেছে। রূপা অবশ্য ছোটবেলা থেকে বেশ ম্যাচিউরড, লেখাপড়ায় মনোযোগী। এটা সাবেরার জন্য আল্লাহ পাকের তরফ থেকে বিশেষ রহমত। কারণ সাবেরার যে সংসারে বা সেখানে কোনো মানুষ সুস্থ স্বাভাবিক থাকতে পারবে না। মাদক থেকে ছেলেকে বাঁচাতে সাবেরা একাই যুদ্ধ করেছে। ওর এই যুদ্ধে ও কাউকে কাছে পায়নি, শুধু আল্লাহ পাকের উপর ভরসা করেছে। ছেলেকে রিহ্যাবে পাঠিয়েছে, কাউন্সিলিং এর জন্য সাইকোলজিস্টের কাছে নিয়ে গিয়েছে। অথচ এসব ক্ষেত্রে প্রচুর অর্থের দরকার, কিন্তু রায়হান ওকে সেই পর্যাপ্ত অর্থটুকুও হাতে তুলে দেয়নি। শুরু হলো সাবেরার টিকে থাকা লড়াই। নিজে তখন রাত জেগে সেলাইয়ে কাজ করত, থ্রিপিচে সুতোর কাজ করত, কখন বাটিক ব্লক করত, পরে সেগুলো নিজের পরিচিত মহলে বিক্রি করত, কখনো ক্যাটারিংয়ের কাজ করত। এইভাবে টাকা জোগাড় করত, সেই টাকা ছেলের পিছনে খরচ করত। ওই সময় সমস্ত আত্মীয় স্বজনও দূরে সরে যায়। কিন্তু সাবেরা তো মা, ও পারেনি মাদকের কাছে হেরে যেতে। তাই ছায়ার মতো ছেলের পাশে থেকেছে, ওকে ডাক্তার বাসায় দিতে চায়নি। সাবেরা জোর করেই নিয়ে এসেছে।
কার কাছে যেন শুনেছিল অনেক মাদক নিরাময় কেন্দ্রে নাকি সুস্থ হওয়ার পরিবর্তে আরো বেশি অসুস্থ হয়, কারণ ওরাই তখন রোগীকে মাদক সাপ্লাই দেয়। এতে ওই পেশেন্ট অনাধিকার হাসপাতালে থাকার ব্যবস্থা হয়, আর ওরা তখন পেশেন্টের অভিভাবকের কাছ থেকে টাকা আদায় করার চান্স পায়। সে কারণে সাবেরা একরকম জোর করেই ছেলেকে নিজের কাছে নিয়ে আসে। প্রথম দিনের কথা সাবেরার আজও মনে আছে। হয়তো আমৃত্যু এই স্মৃতি ওর হৃদয় থেকে যাবে। সেই রাতটা ছিল ভয়ঙ্কর। রায়ানকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হলো। 6 ঘন্টা পর ওর ঘুম ভেঙে গেল। ও ঘুম থেকে উঠে সাবেরাকে বলল, মা, আমাকে অল্প একটু হেরোইন দাও। আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। তোমার পায়ে পড়ি মা, একবারের জন্য আমাকে একটু হেরোইন দাও। সাবেরা দেয়নি বলে রায়ানও খুব সহিংস হয়ে ওঠে। সাবেরাকে ধাক্কা দিয়ে ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। সাবেরার কপালের একটা পাশ কেটে গিয়ে তখন দরদর করে রক্ত পড়তে থাকে। হঠাৎ শব্দ হওয়াতে পাশের রুম থেকে রূপা রায়ানের রুমে চলে আসে। সামনে ওর এসএসসি পরীক্ষা, তাই রাত জেগে পড়ছিল। রুমে এসে ওর মাকে মেঝেতে শুয়ে থাকতে দেখে ও পাশে বসে কপালের চুলগুলো সরিয়ে দেখে টেবিলের কোণে লেগে কপালটা কেটে গিয়েছে। কাটা জায়গা থেকে অঝরে রক্ত ঝরছে। ও দৌড়ে গিয়ে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসে সাবেরার কাটা জায়গাটায় মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দেয়। এরপর মায়ের দিকে তাকিয়ে বলে, আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আরো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তুমি তো জানো মা, মাদকাসক্ত কোনো মানুষের মনুষ্যত্ব বোধ থাকে না। ওকে তোমার বাসায় রাখা ঠিক হয়নি। রিহ্যাব সেন্টারে রাখাটা বুদ্ধিমানের কাজ হতো। ভাগ্যিস আমি পাশের রুমে বসে পড়ছিলাম। তা না হলে কি হতো একবার বুঝতে পারছো? সাবেরার মুখে কোনো কথা নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টো বাজে। ও রূপাকে বলে, আমার বোরকাটা এনে দে। এত রাতে তুমি কোথায় যাবে? এত কৈফিয়ত কেন চাইছিস? যা বলছি তাই কর। রূপা আর কথা বাড়ালো না। ও ঠিক বুঝতে পারছে মা রায়ানকে খুঁজতে যাচ্ছে। সাবেরাদের বাসা মগবাজার ওয়ারলেস রেলগেটের পাশের গলিতে। ওর মনে হচ্ছে রায়ান মাদক না পেয়ে যদি রেলের নিচে পড়ে আত্মহত্যা করে তখন ও নিজেকে ক্ষমা করতে পারবে না। সে কারণে সাবেরা বোরকা গায়ে জড়িয়ে নিচে নামলো। গেটে তালা দিয়ে দারোয়ানকে সাথে নিয়ে রায়ানকে খুঁজতে বের হলো। কিছু দূর এগিয়ে দেখে রেল লাইনের পাশে বসে রায়ান থরথর কাঁপছে। সাবেরা ওর কাছে এগিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বাড়ি চল বাবা। রায়ান সাবেরার মা দুটো জড়িয়ে ধরে বলল, মা, আমাকে একটু হেরোইন কিনে দাও না মা, প্লিজ একটু হেরোইন দাও। তা না হলে আমি বাঁচবো না। রায়ানের এরকম কাকুতি মিনতি দেখে সাবেরার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ও ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই আমার সাথে ঘরে চলো, তাহলে তোকে হেরোইন কিনে দিব। মাঝরাতে এভাবে রাস্তায় দাঁড়িয়ে রায়ানের সাথে বাকবিতণ্ডা করতে ওর অস্বস্তি লাগছে, কিন্তু উপায় তো নেই। ছেলেকে নিয়ে তাকে বাড়ি ফিরতে হবে। মনে মনে সাবেরা আল্লাহ পাককে ডেকেই চলেছে। একসময় রায়ান বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমাকে দিবে তো? বলেছি তো দেব। রায়ান কাঁপতে কাঁপতে সাবেরার সাথে রওনা দিল। ছেলেকে নিয়ে সাবেরা বাড়ির পথে রওনা দিল। মনে মনে ভাবল, ডাক্তার বলেছিল এটা ডিটক্স পদ্ধতি। হাসপাতালে রেখে চিকিৎসা করালে ভালো হতো। তাহলে হয়তো ওকে এই ঝামেলা পোহাতে হতো না। দ্রুতই বাসায় পৌঁছে গেল। সাবেরা জানে রেল লাইনের ধারেই মাদকের আড্ডা বসে। রায়ানেরও এর কারণে জোগাড় করতে বেগ পেতে হয় না। আজও যদি রায়ানের হাতে টাকা থাকতো ও মাদক কিনেই বাড়ি ফিরত। নিজের ভ্যানিটি ব্যাগ থেকে মাঝে মাঝে টাকা উধাও হতো, এটা ও বেশ অনেকদিন থেকেই টের পেত। কিন্তু মন খারাপ থাকার কারণে খুব একটা গুরুত্ব দেয়নি। ভেবেছে রায়ান কিংবা রূপা টাকা নিয়ে হয়তো বাইরে কিছু কিনে খায়। কিন্তু তা মাদকের মতো এক ভয়ঙ্কর জিনিসটা ওর ধারণার বাইরে ছিল। বাসায় পৌঁছে সাবেরা এক গ্লাস দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ওর সামনে এগিয়ে দিল।
রায়ান ক্ষিপ্ত হয়ে গ্লাস ছুঁড়ে ফেলে দিল। এরপর প্রচন্ড রেগে বলে, আমি কি তোমার কাছে এটা চেয়েছি? সাবেরাও বেশ কঠিন স্বরে বলে, দুধ না খেলে আমি তোকে হেরোইন দিব না। তারপর রায়ান কাঁদতে কাঁদতে বলে, মা, আমি আর বাঁচতে চাই না। ছোটবেলা থেকে তোমার আর বাবার নিত্য অশান্তি দেখে আমি ক্লান্ত। আমার আর বাঁচতে মন চায় না। আত্মহত্যা করা মহাপাপ। তাই এখনো বেঁচে আছি। তোমার ধারণা আমি খারাপ সঙ্গে পড়ে মাদক নিয়েছি। না, এটা তোমার ভুল ধারণা। আমি ইচ্ছে করেই মাদক নিয়েছি। এতে দুটো প্রবলেম সলভ হয়। একটা হলো দুঃখগুলো ভুলে থাকা যায়, আর একটা জীবন প্রদীপ আস্তে আস্তে নিভে যায়। সাবেরা গ্লাসের ভাঙা কাঁচের টুকরোগুলো দ্রুত তুলে ফেলে। কারণ কখন আবার রায়ান এটা দিয়ে কি কাণ্ড ঘটাবে কে জানে। সবগুলো টুকরো একটা শপিং ব্যাগে ভরে কিচেনে গিয়ে বিনে ফেলে দেয়। এরপর একটা প্লাস্টিকের গ্লাসে করে ঘুমের ওষুধ মেশানো দুধ রায়ানের কাছে নিয়ে আসে। ও জানে এমন ঘটনা ঘটতে পারে, তাই আগে থেকে 2 গ্লাস রেডি করে রেখেছিল। রায়ানের দিকে গ্লাস এগিয়ে দিয়ে বলে, তুমি দুধটা খেয়ে নাও। আমি দারোয়ানকে হেরোইন কিনে আনতে পাঠিয়েছি। রায়ান ওর মায়ের কথা বিশ্বাস করে দুধটুকু খেয়ে নেয়। কিছুক্ষণ পর রায়ান ঘুমিয়ে পড়ে। সাবেরার কপালটা ব্যথায় টনটন করছে। ফজরের আজান শোনা যায়। অনেক কষ্ট করে ওয়াশরুমে গিয়ে অজু করে নেয়। আজ যে ভয়ঙ্কর রাত, ও আল্লাহ পাকের রহমতে পার করলেও এর শুকরানা আদায় না করে বিছানায় শরীর ছোঁয়াবে না। অনেক বড় কিছু ঘটতে পারত। ওকে অজু করতে দেখে রূপা বলল, তুমি এই অবস্থায় নামাজ পড়বে? নামাজ তো সর্বাবস্থায় পড়তে হয়। আমরা শয়তানের প্ররোচনায় পড়ি না, সেটাই তো আমাদের দোষ। রূপা জানে মাকে এখন কিছু বলে লাভ নেই। সকালেই ওকে মডেল টেস্ট দিতে কোচিং এ যেতে হবে। অনেক কষ্টে বাবার কাছ থেকে কোচিং এর টাকা ম্যানেজ করতে পেরেছে। রেজাল্ট খারাপ হলে অনেক কথা শুনতে হবে। তাছাড়া ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে। ও ওর মাকে অনেক ভালোবাসে। পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত হয়ে জনম দুঃখী মাকে একটু সুখ দেওয়ার চেষ্টা করবে। ও নিজের ঘরে গিয়ে ফজরের নামাজ আদায় করে বিছানায় শরীরটা এলিয়ে দেয়। আসলে মা ঠিকই বলে, নামাজ পড়লে অন্যরকম শান্তি অনুভব হয়। সাবেরার মনটা বিক্ষিপ্ত। ও জানে জায়নামাজে বসে আল্লাহ পাকের কাছে সেজদায় অবনত হলেই ওর মনটা শান্ত হবে। সাবেরা ফজরের নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে দুহাত তুলে মোনাজাত করলো আর অঝরে চোখের পানি ছেড়ে দিল। নামাজ শেষ করে মনে মনে সিদ্ধান্ত নিল সকালেই রিহ্যাব সেন্টারে ফোন করে রায়ানকে নিয়ে যেতে বলবে। ও একটা প্যারাসিটামল খেয়ে সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলো। রায়ানের পাশেই একশোয়া হয়ে বিছানায় বসে অতীতের ভাবনায় হারিয়ে যায়। সাবেরাদের পরিবারটাও খুব সুখী পরিবার ছিল না। একে একে ওর মা যখন 3 মেয়ের জন্ম দিল, তখন ওর বাবা আর ফুফু মিলে ওর মাকে সারাক্ষণ খোঁটার উপরে রাখত। ওর মায়ের ছেলে জন্ম দেওয়ার মতো নাই। ওর বাপকে ফকির বানানোর জন্য একে একে মেয়ে সন্তান জন্ম দিয়ে যাচ্ছে। ওর মা খুব হীনন্যতায় ভুগত। ওর ফুফু ভাইয়ের পক্ষ নিয়ে কৌশলে নিজের ছেলে রায়হানের লেখাপড়া করার ভার চাপিয়ে দিল। পরবর্তীতে সাবেরার সাথে বিয়ে দিয়ে ষড়যন্ত্রের পুরোটা সফল করল। সেই ষড়যন্ত্রের কথায় পড়ে আসছি। আসলে উনি নিজেও ডিভোর্সি ছিলেন। সে কারণে সাবেরার বাবা বোনকে খুব আগলে রাখত। এইচএসসি পাশ করে রায়হান ঢাকায় এসে ভার্সিটিতে ভর্তি হয়। সেই থেকে সাবেরাদের বাসায় থাকা শুরু করে। রায়হান ভার্সিটিতে ম্যাথে চান্স পেয়েছিল। ভার্সিটিতে পড়ার সুবাদে ওর বাবা রায়হানকে মাথায় করে রাখত। বিয়ের আগে সাবেরা ঘূর্ণাক্ষরে বুঝতে পারেনি রায়হানের চরিত্রের এরকম একটা খারাপ দিক আছে। অবশ্য বুঝে হোক না বুঝে হোক, ওর মায়ের এই বিয়েতে মতো ছিল না। ওর বাপের সংসারে ওর মায়ের মতামতের গুরুত্ব কখনোই ছিল না। ওর ফুফুই ওর মায়ের সংসারে ছড়ি ঘোরাতো। তবে ওর ভাইয়ের জন্মের পর থেকে ওর মা আস্তে আস্তে নিজের মতামতে গুরুত্ব দেওয়ার জন্য ওর বাপের উপর চাপ প্রয়োগ শুরু করে। প্রথমে ওর বাবা মানতে না চাইলে সাব্বির যত বড় হতে থাকে, ওর বাবা ওর মাকে একটু সামঝে চলার চেষ্টা করে।
সাবেরারা তিন বোন রায়হানের কাছেই প্রাইভেট পড়তো। সাব্বির তখনও স্কুলে ভর্তি হয় নাই। সাবেরা তখন 8-এ পড়তো। আমিরা পড়তো 6-এ আর তাহারা পড়তো ক্লাস 4-এ। এই কারণে রায়হান সাবেরার পড়াশোনার দিকে বেশি খেয়াল রাখত। সে সময় সাবেরা ক্লাস 8-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল। ক্লাস 9-এ ফার্স্ট হয়েছিল। ওর রেজাল্ট ভালো হওয়ার সুবাদে রায়হানের আদর আপ্যায়ন আরো বেড়ে যেতে থাকে। এমনকি সাবেরাও ওর উপর দুর্বল হতে থাকে। এখন সাবেরা বুঝে ওটা ছিল রায়হানের একটা মুখোশ। রায়হান তখন সাবেরার পড়াশোনার দিকে স্পেশাল কেয়ার নিল, যার ফলে সাবেরার রেজাল্ট দিন দিন খুব ভালো হতে লাগলো। রায়হানের এত যত্ন দেখে বয়সন্ধিকালে সাবেরা ওর উপর ক্রমে দুর্বল হতে থাকে। চতুর রায়হান এটা বুঝতে পেরে সাবেরাকে স্বপ্ন দেখাতে শুরু করে। সাবেরাকে সে অনেকদূর লেখাপড়া করাবে, এরপর ওকে বিসিএস দেওয়াবে। সাবেরা তখন অনেক বড় অফিসার হবে। সাবেরা তখন রায়হানকে নিয়ে স্বপ্নের জাল বুনতে থাকে। ক্লাস 10-এও সাবেরা প্রথম হলো। সাবেরার বাবা ভীষণ খুশি। ভাগনার কাছে তার কৃতজ্ঞতার শেষ নেই। রায়হানের মা এই সুযোগের অপেক্ষায় ছিল। ভাইয়ের সংসারে নিজের কর্তৃত্ব পুরোপুরি প্রতিষ্ঠিত করতে নিজের ছেলের সাথে সাবেরার বিয়ের প্রস্তাব দেয়। এতে সাবেরার বাবা যারপরনাই আহ্লাদে একখানা হয়ে যায়। তার কালো মেয়েকে ওনার বোন ছেলের বউ করে নিতে রাজি হয়েছে। এটা বোনের বিরাট উদারতা। সাবেরাও মনে মনে স্বপ্ন বুনতে শুরু করে। এখনই রায়হান যেভাবে ওকে চোখে হারায়, বিয়ের পর হয়তো এই ভালোবাসা দ্বিগুণ হয়ে যাবে। ওদিকে রায়হান আর রায়হানের মায়ের একটা শক্ত আশ্রয়ের দরকার ছিল। কেননা রায়হানের বাবা বেঁচে থাকাতে সম্পত্তি তখনও ভাগবাটোয়ারা হয়নি। রায়হানের পড়ালেখার খরচের টাকাও উনি তখন বন্ধ করে দিয়েছিলেন। কেননা ওনার শর্ত ছিল রায়হানকে ওনার কাছে গিয়ে থাকতে হবে। এতে রায়হানের মতো ছিল না। সে কারণে উনি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। এসব নানাবিধ কারণে রায়হান আর ওর মায়ের একটা আশ্রয়ের খুব প্রয়োজন হয়। সাবেরার এক চাচা গ্রামে থাকেন। উনি প্রাইমারি স্কুলের মাস্টার। স্ত্রী, 2 ছেলে 1 মেয়ে নিয়ে ওনার সংসার। যত সামান্য যেটুকু বেতন পান সেটা দিয়ে সংসার চালাতে ওনাকে হিমশিম খেতে হয়। তার উপর বোনের সংসারের দায়িত্ব নিতে উনি অপারগতা প্রকাশ করেন। অবশেষে সাবেরার বাবাই তখন রায়হানের মায়ের একমাত্র আস্থার জায়গা। রায়হানের মায়ের নাম সালেহা। সালেহা বাবার বাড়ির সম্পদ যেটুকু পেয়েছেন সেখানে একটা টিনের ঘর তুলে থাকেন। আর ছেলেকে ঢাকায় ভাইয়ের কাছে পাঠিয়ে দেন। ভাই বোনদের মধ্যে সালেহা বেগম মেজো। সাবেরার বাবাই সবার বড়। যদিও রায়হান থাকার ব্যাপারে সাবেরার মায়ের খুব আপত্তি ছিল। কেননা তখন সাবেরা বড় হতে শুরু করেছে। সাবেরার মায়ের আপত্তি দেখে ওর বাবা চিবিয়ে চিবিয়ে বললেন, তোমার কালো মেয়েকে যদি রায়হান বিয়ে করতে রাজি হয় তাহলে তোমার কপাল ভরতে যাবে। সাবেরার বাবার এমন কথা শুনে ওর মা ভীষণ অবাক হলো। কেননা কি নিজের মেয়েকে এমন কথা বলতে পারে তা ওনার ধারণার বাইরে। তবে সাবেরার মায়ের এই আপত্তি সালেহা বেগম এবং রায়হানের কান অবধি পৌঁছায়। তাই সালেহা বেগম ঢাকায় যখনই আসতেন তখনই এর শোধ তুলতেন। সালেহা বেগম ঢাকায় যখন সাবেরাদের বাড়িতে বেড়াতে আসেন তখন একটানা 3-4 মাস থেকে যান। আর সাবেরার মায়ের জীবনটাকে তেজপাতা বানিয়ে ছাড়তেন। সাবেরা তখন ছোট ছিল বলে ফুফুর এসব কুটবুদ্ধি বুঝতো না। তবে এখন ভালোই বুঝতে পারে। উনি যতদিন থাকতেন সাবেরার বাবাকে বগলদাবা করে রাখতেন। আর সাবেরার মায়ের পিছনে লেগে থাকতেন। তরকারিতে ঝাল নুন কেন কম হলো, সাবেরার বাবার শার্ট প্যান্টগুলো ভালোমতো পরিষ্কার হয়নি কেন, পটলটা এভাবে কেন কাটলে, মাছ কেন এভাবে কাটলে, রুটি কেন মোটা হলো, এসব নানাবিধ বিষয় নিয়ে সাবেরার মাকে উদ্বিগ্ন করতেন। এদিকে সাবেরাকে প্রচন্ড আদর করতেন। মাথায় তেল দিয়ে দুবেনি করে দিতেন, কখনো পরীক্ষার সময় চা বানিয়ে দিতেন, কখনো নাগ্রাম থেকে আসার সময় আচার, আমসত্ত্ব বানিয়ে আনতেন। সাবেরা এতেই মোমের মতো গলে যেত। তখন তো সাবেরা বুঝেনি ওকে নিয়ে উনি কি দুরভিসন্ধি এঁটেছেন। এদিকে সাবেরার এসএসসি পরীক্ষা শেষ হলো। পরীক্ষা বেশ ভালোই হলো।
ও আশা করে গোল্ডেন এ প্লাসও অবশ্যই পাবে। সাবেরাদের বাসা ছিল কল্যাণপুরের নতুন বাজারের কাছে। ও কল্যাণপুর গার্লস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। ওর খুব ইচ্ছা হলিক্রস কিংবা ভিকারুননিসা কলেজে ভর্তি হবে। পরীক্ষার পর সাবেরার হাতে অফুরন্ত সময়। সাবেরা তখন কৈশোর পেরিয়ে যৌবনের দরজায় কড়া নাড়ছে। সদ্য যৌবনা সাবেরা মনে মনে রায়হানের প্রেমে হাবুডুবু খাচ্ছে। রায়হানকে নিয়ে ওর দুচোখ নতুন স্বপ্নে বিভোর। এটা রায়হানও বুঝতে পারে। সেটাকে আরো জাগিয়ে তুলতে রায়হান প্রেমের মধুর বচনে চিঠি লিখে সাবেরাকে দেয়। সাবেরা একবার দুবার বহুবার সেই চিঠিগুলো পড়তে থাকে। আর রায়হানকে ওর স্বপ্নের পুরুষ ভাবতে থাকে। ওর মনে হয় রায়হানকে ছাড়াও বাঁচবে না। ওদের প্রেমের পাঠ আপাতত চিঠির মধ্যেই সীমাবদ্ধ থাকলো। আজ সাবেরার মনে হয় রায়হানের প্রতি ওর সেই অনুভূতিগুলো ভালোবাসা ছিল না। ওটা ছিল বয়ঃসন্ধিকালের আবেগ। তবে আবেগটা হয়তো বিয়ের পরে ভালোবাসায় পরিণত হতে পারত। কিন্তু বিয়ের পর থেকে ওর প্রতি রায়হানের আচরণগুলো ওকে দূরে সরিয়ে দেয়। যার ফলে ভালোবাসার ফুলগুলো কলি অবস্থাতেই ঝরে পড়ে। এর মাঝে সাবেরার এসএসসি পরীক্ষার ফল বের হলো। সাবেরা গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করেছে। রেজাল্ট পেয়ে সাবেরা খুব অবাক হলো। ওর বাবা ওকে অ্যাপ্রিসিয়েট না করে রায়হানকে করছে। এমনকি ওর ফুফু ওর বাপের সুরে সুর মিলিয়ে বলছে, ভাগ্যিস তুই সাবেরাকে পড়িয়েছিলি তাই তো ও এত ভালো রেজাল্ট করেছে। সাবেরার ভীষণ মন খারাপ হয়। তবে রায়হানের কথায় ওর রাগগুলো পানি হয়ে যায়। রেজাল্ট আউট হবার পরপরই রায়হান অনলাইনে সাবেরার রেজাল্ট দেখে নেয়। সেদিন ভার্সিটি থেকে ফেরার পথে মিষ্টি কিনে বাড়ি ফিরে আসে। রায়হান সাবেরার রুমে এসে ওকে বলে, মুখটা হা কর, আমি নিজের হাতে তোকে মিষ্টি খাইয়ে দিব। আমার সম্মানটা রেখেছিস বলে তোকে অনেক ধন্যবাদ। থাক, তোমাকে আর আদিক্ষাতা দেখিয়ে মিষ্টি খাওয়াতে হবে না। কষ্ট করে লেখাপড়া করলাম আমি, আর এখন তোমাকে সবাই প্রশংসায় ভাসাচ্ছে। রায়হান সাবেরার গা ঘেঁষে দাঁড়িয়ে বলে, তুই যে আমার হৃদয়ের অংশ, এটা তুই বুঝিস না? নাকি বুঝে না বোঝার ভান করিস? সে কারণে আমি চেয়েছিলাম সবার আগে তোকে আমি উইশ করব। অষ্টাদশী সাবেরা রায়হানের মিষ্টি কথায় মুহূর্তে পটে গেল। মুখ হা করে রায়হানের হাত থেকে মিষ্টি নিজের মুখে পুরে নিল। রায়হান হয়তো আরো কিছু বলতে যাচ্ছিল, তবে কারো পায়ের শব্দে নিজেকে সামলে নিল। সাবেরার বাবা মা দুজনেই সাবেরার ঘরে আসলো। রায়হানকে দেখে সাবেরার বাবা বলল, তুমি তোমার ছাত্রীকে মিষ্টিমুখ করিয়েছ? হ্যাঁ মামা, তবে আপনাদের উপর ওর খুব অভিমান হয়েছে। কষ্ট করে পড়াশোনা করে রেজাল্ট ভালো করলো ও, আর আপনারা আমাকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। ওই কষ্ট করেছে তা তো আমরা জানি, তবে তোমার অবদান কি খাটো করে দেখার উপায় নেই। সাবেরার মা মনে মনে নিজের স্বামীর উপর খুব বিরক্ত হলেন। সে কারণে গলায় একটু ঝাঁঝ মিশিয়ে বললেন, মেয়েটা এত কষ্ট করে রেজাল্ট ভালো করলো, আগে ওকে মিষ্টিমুখ করান। রায়হানের সাথে পরেও কথাগুলো বলতে পারবেন। সাবেরার মায়ের কথায় ওর বাবা ওর মুখে মিষ্টি তুলে দেন। আমিরা, তাহেরা আর সাব্বিরও ততক্ষণে সাবেরার রুমে চলে এসেছে। রায়হান ওদেরকে স্পেস দিয়ে এই ঘর থেকে বের হয়ে গেল। সাবেরার এমন রেজাল্টে রায়হানও যারপরনাই অবাক হয়েছে। এর মাঝে সালেহা বেগম ভাইকে সাবেরার সাথে রায়হানের বিয়ের কথা মনে করিয়ে দিলেন। রায়হান তখনও পাশ করে বের হয়নি। সে কারণে সাবেরার মা বলেন, বিয়েটা পড়ে দিলে হয় না? রায়হানের এখন ফাইনাল পরীক্ষা হয়নি, আর সাবেরাও কেবল এসএসসি পাশ করলো। ও কলেজে ভর্তি হোক, লেখাপড়াটা শেষ করুক, তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে। সাবেরার মায়ের মুখের কথা কেড়ে সালেহা বলল, তোমার মেয়ের পড়াশোনা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। ওই বিষয়টা আমার ছেলের উপর ছেড়ে দাও। আজ ওর মনে হয় সেদিনই ওর ফুফু তার উদ্দেশ্য হাসিল করতে সাবেরার লেখাপড়ার ভার তার ছেলের উপর ছেড়ে দিতে বলেন। কারণ বিয়ের পর সাবেরা শুধু এইচএসসি পাশ করেছে, এরপর ও লেখাপড়া আর এগোয়নি।
কারণ বিয়ের পরের মাসেই ও কনসিভ করে। রায়ানের জন্ম হয়, যার ফলে এসএসসির রেজাল্ট খুব একটা ভালো হয়নি। রায়হান যেন এটার অপেক্ষাতেই ছিল, কারণ রেজাল্ট খারাপ করার অপরাধে সাবেরার লেখাপড়া চিরতরে বন্ধ হয়ে যায়। চাকরি ক্ষেত্রে দিন দিন রায়হানের উন্নতি বাড়ে আর সাবেরার কপাল পড়ে। উঠতে বসতে নানা বিষয়ে রায়হান ওকে খোঁটা দিতে থাকে। যে রায়হান বিয়ের আগে ওর লেখাপড়ার প্রতি এত সিরিয়াস ছিল, অথচ বিয়ের পর লেখাপড়াটাই বন্ধ করে দিল। সাবেরা বুঝে পায় না কেন রায়হানের এই পরিবর্তন। এদিকে বাবা মায়ের কাছে রায়হানের সম্পর্কে কিছু বলতে পারে না। কিছু বললেই ওর বাবা বলে, যে তোমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে তুমি এখন তার নামেই নিন্দে করছো? তোমাকে কি আমি এই শিক্ষা দিয়েছি? তোমার কপাল অনেক ভালো, তাই রায়হানের মতো স্বামী পেয়েছো। সাবেরা তাচ্ছিল্যের হাসি হেসে মনে মনে বলে, আসলেই বহু কপালগুণী এমন স্বামী দেখা মেলে। সাবেরা ভাবে রায়হান আসলে প্রচন্ড স্বার্থপর টাইপের মানুষ, সে কারণে নিজের মাকে সাথে রাখেনি, গ্রামে পাঠিয়ে দিয়েছে, টাকা দিয়ে দায় সারছে। সাবেরা নিজের কাছে রাখতে চেয়েছিল। এতে রায়হান খোঁচা দিয়ে বলে, মায়ের থেকে মাসির দরদ বেশি মনে হচ্ছে। পরে সাবেরা বুঝতে পেরেছে, মায়ের সামনে নিজের অকাম কুকামগুলো করতে পারবে না, সে কারণে রায়হান মাকে সাথে রাখতে চাইছে না। শাশুড়ি মায়ের কানে যে রায়হানের অকাম কুকামের খবর একদম পৌঁছায় না তা নয়, কিন্তু উনি ছেলের দিকে ঝোল টেনে বলেন, এক হাতে তো তালি বাজে না। সাবেরারও দোষ আছে। আমার ছেলের মতো এত শিক্ষিত ছেলে ওকে যে কপাল গুনে বিয়ে করেছে বলেই তো গায়ের রংটা বর্তে গেছে। পুরুষ মানুষের এরকম হালকা পাতলা দোষটা কোনো দোষের মধ্যে পড়ে না। রায়হান প্রায়শ অফিসের মহিলা কলিগদের সাথে অফিস ছুটির পর বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যায়, অথচ সাবেরা কবে রায়হানের সাথে রেস্টুরেন্টে গিয়েছে ওর মনে পড়ে না। ওর সাথে বেড়াতে যেতে চাইলে রায়হান বলতো, আয়নাতে নিজের চেহারাটা একবার দেখো, নিজেকে তো বানিয়ে ফেলেছো আলকাতরার ড্রাম। রায়হানের মুখে একথা শোনার পর সাবেরাও তেতে উঠে বলতো, প্লাস তোমার মহিলা কলিগদের জন্য তোমার ঠিকই সময় হয়, শুধু আমার জন্য কোনো সময় থাকে না। কথার পিঠে রায়হানও বলতো, প্লাস প্লাস আমার মহিলা কলিগদের সাথে তুমি কখনো তোমার তুলনা করো না। মনে রেখো, এই জীবনে তুমি কখনো ওদের নখের সমান হতে পারবে না। এরপর থেকে সাবেরা আর কখনো রায়হানের সাথে বেড়াতে যেতে চায়নি। তবে আজ বুঝেছে, রায়হান আসলে ওকে কখনো ভালোবাসেনি, তবে ব্যবহার করেছে। সাবেরার বড় ছেলে রায়ানের জন্ম সিজার করে হয়েছে, অনেক মেডিসিন নিতে হয়েছে, আবার রূপাও সিজার করে হয়েছে। সে কারণে শরীরটা সে সময় অনেকটা ফুলে গিয়েছিল। রায়হান জানতো, তারপরও ওকে মানসিকভাবে দুর্বল করার জন্য ফিগারের প্রসঙ্গটা বারবার টেনে আনতো। সাবেরাকে নাকি ওর সাথে এখন মানায় না, ওর বড় বোনের মতো লাগে। তবে রায়হানের মুখে ওরকম অপমানজনক কথা শোনার পর ও আর কোনোদিন রায়হানের সাথে কোথাও বের হয়নি। সাবেরা আস্তে আস্তে একটা করে দূরত্বের ইট গাঁথতে শুরু করে দিল। সবসময় যে তর্ক করে প্রতিবাদ করতে হয় সাবেরা এতে বিশ্বাসী নয়। কখনো কিছু না বলেও বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে নীরব প্রতিবাদ করা যায়। সাবেরা রায়হানের সাথে সেটাই করেছে। ওর জীবনটা যেন বৈশ্বিক বেড়াজালে আটকে গেল। সাবেরা ওর আবেগ ইমোশনগুলো সব বাক্সবন্দি করে রেখে দিল। সেদিন ছেলের ক্রান্তিকালে অতীতের অনেক হিসাব নিকাশগুলো যেন হুড়মুড় করে সামনে এসে পড়েছিল। রূপার ডাকে ও ভাবনার জগৎ থেকে ফিরে এলো। আম্মু একটু পরেই তো ভাইয়ার ঘুম ভেঙে যাবে, তুমি রিহাবে ফোন করে ওকে নিয়ে যেতে বলো। আসলেই তো ঘুম ভাঙার সাথে সাথে রায়ানের অত্যাচার বেড়ে যাবে। ওকে তো এবার মাদক না দিয়ে উপায় থাকবে না। সাবেরা রিহাবে দ্রুত ফোন করে দেয়। মগবাজারে নিরাময় নামে একটি রিহ্যাব সেন্টার থেকে গাড়ি চলে আসে। রায়ানের শরীরে একটা ইনজেকশন পুশ করে ওকে নিয়ে যায়। শুরু হলো সাবেরার অন্য জীবন। রিহ্যাব সেন্টার আর বাসায় এই দুটোর মাঝে সাবেরার জীবনটা তখন আটকে থাকে। আর রাত জেগে আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকা।
বান্দা যখন নীরবে নিভৃতে তার সৃষ্টিকর্তা আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তার দুঃখ কষ্টের প্রতিকার চায়, তখন আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যান। সাবেরার বিশ্বাস রায়ান একদিন ঠিক পথে ফিরে আসবে। এক অদ্ভুত সময়ের আবর্তে সাবেরার জীবনটা ঘুরপাক খেতে লাগলো। মাঝে মাঝে ও রায়ানকে রিহ্যাব থেকে নিয়ে আসে। দুদিন থাকে, তারপর ও আবার রিহ্যাবে ফিরে যায়। সাবেরাও ভাবে, ছেলে বুঝি তার সুস্থ হতে চলল। কিন্তু বাস্তবতা ভিন্ন। রিহ্যাব থেকে একদিন ফোন আসলো। সাবেরা দেখা করতে যায়। ওরা বলে রায়ান যখন বাসায় তখন মাদক কেনার জন্যই যায়। সুতরাং রিহ্যাব থেকে বের হলে ও কখনো পরিপূর্ণ সুস্থ হবে না। ওকে একদম সুস্থ করতে চাইলে রিহ্যাব থেকে বের হতে দেওয়া যাবে না। সাবেরাও তাই মেনে নিল। পুরো 1 বছর রায়ান রিহ্যাবে থাকলো। উন্নতি হচ্ছে, তবে চোখে পড়ার মতো নয়। মাঝে মাঝে সাবেরা গিয়ে দেখে আসতো। এর সাথে সাবেরাকে কাপড় সেলাই করে অর্থ সংগ্রহ করতে হতো। সে সময় আত্মীয় স্বজন কেউ ওর পাশে ছিল না। এমনকি ওর স্বামী, যিনি ওর সন্তানের পিতা, তিনিও কাছে ছিলেন না। তবে সাবেরা হাল ছেড়ে দেয়নি। আল্লাহ পাকের উপর ভরসা রেখে লড়াই চালিয়ে গিয়েছে। এর মাঝে রূপার এসএসসি রেজাল্ট দিয়েছে। ও গোল্ডেন জিপি পেয়েছে। এদিকে রায়ানও আস্তে আস্তে সুস্থ হতে চলেছে। প্রায় 2 বছরের মাথায় রায়ান সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলো। রূপা এইচএসসিতে আবারও গোল্ডেন জিপি পেয়েছে। সাবেরা রায়ানকে কলেজে ভর্তি করে দেয়। রায়ান পড়াশোনা শুরু করেছে। সামনের বছর এইচএসসি পরীক্ষা দিবে। রূপা এখন ঢাকা ভার্সিটিতে সিএসসি পড়ছে। অনেক চড়াই উত্তরার পথ পাড়ি দিয়ে এতদিনই সহজ সরল পথে দেখা মিলেছে। না, ও মেয়েকে এখন কিছুতেই বিয়ে দিবে না। ও চায় না ওর মেয়ের জীবনটা ওর মতো হোক। সাবেরা ওর দৃষ্টি জানালা দিয়ে বাইরে মেলে ধরল। গোধূলির আবির রং চারিদিকে ছড়িয়ে পড়েছে। মাগরিবের আজান শুরু হয়েছে। সাবেরা একমনে আজান শুনল। এরপর আজানের দোয়া পড়ে ওয়াশরুমে অজু করতে চলে গেল। যদিও রায়হানের সাথে ওর স্বামী স্ত্রীর সেই সম্পর্ক আর নেই, তবে বাহ্যিক দিক থেকে সাবেরা কিছু নিয়ম মেনে চলে। তার শুধু নিজের ছেলেমেয়েদের মুখের দিকে তাকিয়ে করে। সেই সূত্রে আজও রাত্রে পরিবারের সবাই একসাথে খেতে বসেছে। রায়হান রূপার দিকে তাকিয়ে বলে, তোমার একটা ভালো সম্বন্ধ এসেছে। তুমি কি এখন বিয়ে করতে চাও নাকি চাও না? প্লাস অবশ্যই চাই না। বাবা মায়ের জীবনটাকে দেখার পর থেকে আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি, নিজের পায়ে দাঁড়িয়ে তবেই বিয়ে করব। প্লাস বিয়ে করবে কি করবে না সেটা শুনতে চেয়েছি। এত লম্বা চওড়া কথা বলার দরকার ছিল না। জানি তো দিনরাত্রি কে তোমাদের ব্রেনটা ওয়াশ করে। এই কথা বলেই খাওয়া অসমাপ্ত রেখে রায়হান উঠে চলে যায়। রায়হান চলে যাওয়ার সাথে সাথে রূপা টিপ্পনি কেটে বলে, প্লাস সত্যি কথা বললে সবাই তেতো লাগে। সাবেরা অবাক হয়ে রূপার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা তার কবে এত বড় হলো? কবে এভাবে কথা বলতে শিখলো? রায়হান শুধু শুধু ওকে দোষারোপ করল। একটা প্রবাদ আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আজ অবধি রায়হান বাচ্চাদের নিয়ে কোনো টাইম স্পেন্ড করেনি। সুতরাং ওর প্রতি আজকে বাচ্চাদের যে আচরণ তা ওর নিজের অর্জন করা। পরদিন শুক্রবার থাকায় কলেজ কিংবা ভার্সিটি যাওয়ার কোনো চাপ নেই। সে কারণেই রায়ান রূপাকে বলল, প্লাস প্লাস রূপা, আজ পূর্ণিমা, চল চা বানিয়ে নিয়ে আমরা সবাই বারান্দায় বসি। পূর্ণিমার আলোতে আমরা সবাই আজ গোসল করব। রূপা চা বানাতে চলে গেল। রায়ান সাবেরার হাত দুটো ধরে বলল, আম্মু আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই না? তুমি আমার উপর কোনো রাগ রেখো না। সাবেরার চোখ দুটো ভিজে উঠল। আজ ওর ভীষণ ভালো লাগছে। রায়ান এখন অনেকটা স্বাভাবিক। ওরা তিনজন বসে এখন প্রায় একসাথে অনেকটা সময় কাটায়। বাইরে রেস্টুরেন্টে খেতে যায়। রূপাও এখন টিউশনি করে ভালো টাকা উপার্জন করে। কখনো বা কক্সবাজারে ঘুরতে যায়। অনলাইনে সাবেরার কাপড়ের বিজনেসটা জমে উঠেছে। আসলে রায়ানকে আনন্দে রাখতে ওরা তিনজন মাঝে মাঝেই বেড়াতে বের হয়।
এর মধ্যে সাবেরা নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলে। ওর এখন নিজের একটা পরিচয় আছে। ও একজন সফল উদ্যোক্তা। এবছর সেরা উদ্যোক্তা হিসেবে পুরস্কার পেয়েছে। ও ভাবে ওর কষ্টগুলো বিফলে যায়নি, বরং মাঝে মাঝে মনে হয় রায়হান অনেকটা লুজার হয়েছে। ও বুঝে রায়হান এখন ওদের মাঝে ফিরতে চায়, কিন্তু অনেক দেরি করে ফেলেছে। আজ ওর সুখের মাছিরা ওর আশেপাশে নেই। ওদের তিনজনের হাসি আনন্দেতে রায়হান যুক্ত হতে চায়, কিন্তু এখন আর সেই সময় নেই। সাবেরা, রূপা আর রায়ান রায়হান ছাড়াই বাঁচতে শিখে গিয়েছে। সমাপ্ত।